হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সদদল মণ্ডল। আমাদের ডাব্লিউপিসি 2020 সালের মেনের যে ম্যাথ সলিউশন চলছিল তার একটা শেষ পার্ট। এই পার্টে 76 থেকে 100 অবধি প্রশ্ন আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ কোন আর ইচ ইনক্রিজড বাই 10%, দেন দ্য ভলিউম অফ দ্য কোন ইজ ইনক্রিজড বাই। মানে একটা শঙ্কু আছে, শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই 10% করে বাড়ানো যদি হয় তাহলে শঙ্কুটির আয়তন শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো শঙ্কু হোক বা চোঙ হোক যাই দেখ না কেন, এরকম যদি প্রশ্ন দিয়ে দেয় দুটো একই পার্সেন্ট হারে বাড়ে, তাহলে আমরা 10% মানে কি জানি? 10% মানে ভগ্নাংশে জানি 1/10, অর্থাৎ আগে যদি 10 ছিল থাকে এখন বাড়লো 1, অর্থাৎ বর্তমানে কত দাঁড়ালো? 11/10। হ্যাঁ, এটা হচ্ছে 3 বার করতে হবে। ভলিউম মানে 3 বার, তাহলে 11/10 যদি কিউব করি তা দাঁড়াবে 1331/1000। এর অর্থটাকে, এর অর্থ হচ্ছে প্রথম ভলিউম, প্রথম আয়তন যদি 1000 হয়, পরবর্তীকালে বেড়ে হলো 1000, 1331। তাহলে বৃদ্ধি কত পেল? 1331 মাইনাস 1000, অর্থাৎ 331 ভলিউম বৃদ্ধি পেল। কততে বৃদ্ধি পেলো? 100-তে। এই হাজারে বৃদ্ধি পেলো 331, আর আমাদেরকে বের করতে হবে 100-তে, পার্সেন্টেজ বের করতে হলে। তাহলে 1000-এ যেহেতু 331 বাড়লো, তাহলে 100-তে কত হবে? একটা 10 দিয়ে ভাগ করবো উভয় দিকে, তাহলে 33.1% অ্যান্সার, অর্থাৎ অপশান বি হচ্ছে উত্তর। তারপরে ইফ এইচ এস ভি বি দ্য হাইট, কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ কোন রেসপেক্টিভলি, দেন দ্য ভ্যালু অফ দিস। এই এক্সপ্রেশনটা ভ্যালু বের করতে বলেছে। একটা কি বলে দিয়েছে এখানে? একটা কোণ রয়েছে, শঙ্কু রয়েছে, শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে বড় হাতের এইচ, আর কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এস, এবং আয়তন বলে দিয়েছে ভি। তাহলে এর মান কত? তো আমরা আগেই দেখে নেব যে একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় না, এস ইকুয়াল টু হচ্ছে পাই আর এল, যেখানে এল এর মান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এল হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, আর ভলিউম কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা সূত্রে বসাবো, এখানে 3 পাই ভি এইচ কিউব, তাহলে 3 পাই ভি এর মানটা তো বসালাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ বসলো, এইচ কিউব থাকলো যা ছিল, প্লাস 9 ইন্টু ভি স্কোয়ার। ভি এর মান হচ্ছে এটা স্কোয়ার করবো, তাহলে এটা স্কোয়ার করলে 1/3 করা হচ্ছে 1/9 হলো, পাই স্কোয়ার, আর স্কোয়ার করলে পাই r⁴, আর এইচ স্কোয়ার। এবার আসছে এস স্কোয়ার আর এইচ স্কোয়ার। এস এর মান হচ্ছে এটাকে যদি আমরা, এটাকে প্রথমে লিখেছি আমি এখানে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার, কারণ এইচ স্কোয়ার করলে এটা স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এইচ স্কোয়ার লিখলাম যে যা ছিল। এবার কি করব পরবর্তী লাইনে? না, এখানে 3 কাটবে, পাই গুণ করলে পাই স্কোয়ার, আর স্কোয়ার, আর এইচ কিউ গুণ করলে h⁴। আচ্ছা, 9 কাটলো, পাই স্কোয়ার r⁴ এইচ স্কোয়ার। এবার এল এর মান কত? এখানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা ইন্টু এইচ স্কোয়ার। এটাকে আমরা যদি একটু ভাঙি তাহলে কত দাঁড়াবে? এখানে যা ছিল তাই, এটাকে ভাঙলে হবে পাই স্কোয়ার r⁴ এইচ স্কোয়ার, আর পাই স্কোয়ার h⁴। এবার আমরা দেখতে পাচ্ছি কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, 0 হলো। তাহলে এর উত্তর কত দাঁড়াবে? 0। তারপরের প্রশ্ন, ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেলস, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। অর্থাৎ 12টি দ্রব্যের ক্রয় মূল্য কার সমান হবে? না, 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে কত পার্সেন্ট লাভ হয়েছে বা হয়। তো এখানে আমরা এভাবে ভাবতে পারি যে 10টা আর্টিকেল বিক্রি করে আমার লাভ হয়েছে কটা আর্টিকেল? 2টো আর্টিকেল, কারণ 12টার যা কেনা দাম 10টা বিক্রি দামের সঙ্গে সমান, অর্থাৎ আমি বাজার থেকে 12টা বস্তু কিনে নিয়ে আসলাম, যত টাকা পড়লো সেই টাকাটা তুলতে আমার 10টা বস্তু বিক্রি করলে হয়ে যাবে। তাহলে 10টা বস্তু বিক্রি করলে ওই দামটা উঠে আসছে, তাহলে বাকি এখনও 2টো পড়ে আছে, ওটাই আমার সঞ্চয় বা প্রফিট। তাহলে 10টা বিক্রি করে লাভ হচ্ছে 2টোর, একে কত? 100-তে কত? তাহলে 2/10 ইন্টু 100%, কেটে যাবে 20% অ্যান্সার। তারপরে 79, ইফ এক্স ইকুয়াল টু দিস, দেন এই এক্সপ্রেশনটা মান কত? তো এটা অ্যাকচুয়ালি মুখস্থ থাকা দরকার। এই ধরনের যখনই প্রশ্ন দেবে, এক্স এর মান এরকম দিয়ে দেবে ফরম্যাটে আর এরকম দিয়ে দেবে, তখনই এই অ্যান্সার অবশ্যই 2 হয়, এটা মুখস্থ করা উচিত। পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, করা যাবে না তা নয়, একটু সময় সাপেক্ষ। তো আমি একটা পার্টিকুলার মান বসিয়ে করেছি, এইটাকে যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। আমি এখানে এর মান বসিয়েছি 1 আর বি এর মান 3, তাহলে এর মান 1 আর বি এর মান 3 বসিয়েছি, তাহলে এক্স এর মান কত পাচ্ছি আগে দেখে নিই। তাহলে 8 ইন্টু 1 ইন্টু 3 বাই a প্লাস বি, অর্থাৎ 1 + 3 = 4,
কাটাকাটি করলে 6, এক্সের মান 6 আসলো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এ আর বি এর মান চুজ করার সময় এমন মান নেব এ আর বি এর, যাতে করে এ আর বি এর মান পুট করার ফলে এক্সের যে মানটা পাচ্ছি সেই মানটাই নিচে বসিয়ে আর এ এর মান নিচে বসিয়ে, হ্যাঁ, নিচে যাতে 0 না আসে সেটা একটু মাথায় রাখতে হবে, বাদবাকি ক্ষেত্রে হবে। তো এখানে কত পেলাম, তাহলে আমরা আলটিমেট এ এর মান 1 ধরেছি, বি এর মান 3 ধরেছি এবং এক্স এর মান 6 ধরেছি, বেরোলো আর কি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে এক্স এর মান বসাবো 6 আর 4 ইন্টু এ মানে হচ্ছে 4 ইন্টু 1 4ই পেলাম, আর নিচে এক্স মাইনাস 4 এক্স হচ্ছে 6 আর 4 এ মানে হচ্ছে 4। একই রকমভাবে এক্স প্লাস 4 বি এর মান 3, তাহলে 4 6 প্লাস 3 4 12, 6 প্লাস 12 আর নিচে হচ্ছে 6 মাইনাস 4 ইন্টু 3। তো কী বেরোলো 10/2 8 বাই -6, এটা কাটলে 5 পেলাম আর এটা -3, আনসার 2, অপশান বি। তারপরে 80 ইফ 1/x সমান এটা 2/x এরকম দিয়ে দিয়েছে, মান 1 হলে এক্সপ্রেশনটা মান কত। তো এটা কিভাবে করব, প্রথমে আমরা কি করেছি, বোথ সাইডে এটার বোথ সাইডে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এদিকেও সব মাইনাস হয়ে গেল, এদিকেও মাইনাস। এবার কি করেছি, বোথ সাইডে আমি 3 যোগ করেছি, কত 3, এদিকেও 3 যোগ করেছি, এদিকেও 3 যোগ করেছি। হ্যাঁ, 3 যদি যোগ করে দিই ওই 3টাকে 1 + 1 করতে পারি, তাহলে এই ফ্যাক্টরের মধ্যে একটা এর সঙ্গে যোগ করেছি, একটা 1 এর সঙ্গে যোগ করেছি, একটা 1 এর সঙ্গে যোগ করেছি। তাহলে আর ডান দিকেও 1 যোগ করেছি, এই 3 যোগ করেছি, 3 - 1 2 দাঁড়ালো। এবার যদি আমরা এটা লসাগু করি, এটার 1 + x হবে, উপরে কত হবে 1 + x - 1 1 কেটে গিয়ে x/1 + x। একই রকমভাবে এটা কী হবে 2 + y -2 2 কেটে গিয়ে y/2 + y, সিমিলারলি এটাও হবে। তাহলে এখানে 3 - 1 2 আসছে, অ্যান্সার অপশান সি। তারপরে এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10% দেন ডিক্রিজ বাই 10% দেন দ্য নাম্বার কত পার্সেন্ট কমবে, মানে একটা নাম্বার প্রথমে 10% বাড়লো, পরে 10% কমলো, হ্যাঁ, তাহলে কত শতাংশ বাড়বে কমবে। তো এরকম প্রশ্ন যখনই থাকবে যে সেম পার্সেন্টেজে প্রথমে বাড়বে তারপরে কমবে, বা প্রথমে কমবে তারপরে বাড়বে, যখনই এরকমই প্রশ্ন থাকবে তখন তার একটাই সূত্র, সেটা হচ্ছে যত পার্সেন্ট বাড়ছে বা কমছে প্রথম সেটার স্কোয়ার বা 100। এখানে 10% বাড়ছে বা কমছে, তাহলে 10 লিখবো, 10-এর স্কোয়ার করবো, তার নিচে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 10-এর স্কোয়ার এটা কেটে গিয়ে 1 দাঁড়াবে এবং 1% অবশ্যই সেটা ডিক্রিজ হবে। তাহলে অপশান হচ্ছে বি। খুব সহজ প্রশ্ন ছিল এটা। তারপরে আমন ইনভেস্ট ₹5,000 at a rate of 6% per annum. How much more should he invest at a rate of 9% so that he can earn a total of 7% per annum? তো এখানে অমন মানে অমন নয়, এ ম্যান আর কি, একজন ব্যক্তি ইনভেস্ট করছে কত না ₹5,000 টাকা ইনভেস্ট করছে 6%, বার্ষিক 6% হারে 5,000 টাকা ইনভেস্ট করছে। তারপরে বলেছে যে সে আরও 9% হারে আরও কত টাকা ইনভেস্ট করলে মোটের উপর ওভারঅল টোটাল 7% তার ইনকাম হবে বছরে। সে যদি 5,000 টাকায় ইনভেস্ট করতো 6% হারে, তার যা ইনকাম হতো, হ্যাঁ, তার ইনকাম হতো 6% হারে ইনকাম পেত। মানে একটা ব্যক্তি 5,000 টাকা ইনভেস্ট করছে, বার্ষিক 6% হারে ও ইনকাম হচ্ছে ওর, ঠিক আছে। তারপরে বলেছে আরও কত পার্সেন্ট, মানে 9% এটা আরও কত টাকা ইনভেস্ট করলে মোটের উপর 7% ওর ইনকাম হয়। তাহলে আমরা প্রথমে ধরে নেব, এখানে অ্যালিগেশন করব 6%, আর এদিকে হচ্ছে 9% হারে ইনভেস্ট করতে হবে, আর মাঝে হচ্ছে 7%, বিয়োগ করে 2:1। এর অর্থটা কি, আগে অর্থটা বুঝতে হবে। এখানে অর্থ হচ্ছে 6% হারে যত টাকা ইনভেস্ট করব, 9% হারে ঠিক তার অর্ধেক ইনভেস্ট করব। 2:1 মানে কি, 6% হারে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, 9% হারে আমি 50 টাকা ইনভেস্ট করব। 6% হারে যদি আমি 20 টাকা ইনভেস্ট করি, 9% হারে আমি 10 টাকা ইনভেস্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে অর্থ। তো 6% হারে কত টাকা ইনভেস্ট করেছে এখানে 500 টাকা, 5,000 টাকা। তাহলে 9% হারে কত হবে, তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 5,000/2 2500 টাকা ইনভেস্ট করতে হবে আরও। তারপরে এ সাম অফ মানি কম্পাউন্ডেড অ্যানুয়ালি বিকামস ₹500 in 2 years and 550 in 3 years, the rate of interest per annum. তো এটা খুবই সহজ প্রশ্ন। বলে দিয়েছে যে কিছু টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, হ্যাঁ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের মাথায় হলো 500 টাকা আর 3 বছরের মাথায় হচ্ছে 550 টাকা। তাহলে সুদের হার কত? তো প্রথম বছরে যে দ্বিতীয় বছরের মাথায় 500 টাকা
আর পরের বছরের মাথায় 550 টাকা, তাহলে কত টাকা বাড়লো? 50 টাকা বাড়লো। এই 50 টাকাটা কি? এই 50 টাকাটা হচ্ছে দ্বিতীয় বছরের মাথায় যেটা সুদ আসল ছিল সেটাই কিন্তু তৃতীয় বছরের জন্য সেটা আসলে পরিণত হচ্ছে। তাহলে 550 টাকার আসল কত টাকা? 500 টাকা। আর সুদ কত টাকা? 50 টাকা। এক বছরের জন্য কাউন্ট করব, তাহলে 500 টাকার সুদ 50 টাকা ক পার্সেন্ট হারে হবে এক বছরের জন্য? 10%। কারণ 500 টাকা 10% মানে 50 টাকা, তাহলে এটা মুখোমুখি হবে 10% অ্যান্সার। মানে এটা 2 বছরের জন্য, এটা 3 বছরের জন্য যে বিয়োগ ফলটা, এই 50 টাকাটা সুদ কার সুদ? এই 500 টাকার, অর্থাৎ 550 টাকার আসল হচ্ছে 500 টাকা এক বছরের জন্য। ঠিক আছে। তারপরে দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর 36 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড 81 স্কোয়ার সেন্টিমিটার রেসপেক্টিভলি। ইফ দ্য মিডিয়ান অফ স্মলার ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার দেন দ্য করসপন্ডিং মিডিয়ান অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল ইজ কত? মানে এখানে বলে দিয়েছে দুটি সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের মান বলে দিয়েছে। প্রথমটা হচ্ছে 36, পরেরটা হচ্ছে 81 বর্গ সেন্টিমিটার। যদি ছোট ত্রিভুজটার মিডিয়ান মানে মধ্যমা 12 সেন্টিমিটার হয়, তাহলে দ্বিতীয় ত্রিভুজটার মধ্যমা কত, অর্থাৎ বড় ত্রিভুজটার মধ্যমা কত? তো আমরা জানি যে দুটো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, ক্ষেত্রফলের অনুপাত। যদি আমি A1 ক্ষেত্রফল প্রথমটা বলি, দ্বিতীয়টা ক্ষেত্রফলকে A2 বলি, এটা কার সঙ্গে সমান হবে? তাদের বাহু যেটা রয়েছে তাদের বাহুর স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান হবে। বাহুর হোক বা উচ্চতার হোক বা মিডিয়ানে হোক, তার স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান হবে। মানে A1 বা A2 আমি যদি মিডিয়ানের ক্ষেত্রে বলি, তাহলে M1 স্কোয়ার বা M2 স্কোয়ার, তাহলে মিডিয়ানের স্কোয়ারের সঙ্গে ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে মিডিয়ান M1 বাই M2 কত দাঁড়াবে? উল্টো দিকে স্কোয়ার রুট হয়ে যাবে A1 বাই A2, এটাই হবে। তাহলে এটাই করেছি এখানে। M1 বাই M2 হচ্ছে √, প্রথমটার বর্গমূল ক্ষেত্রফল, দ্বিতীয়টা বর্গমূল নিচে। তাহলে এখানে কত আসছে? 36 √36 বাই √81। তাহলে হচ্ছে, হ্যাঁ, এবার প্রথম যে স্মলার যে ট্রায়াঙ্গেল বলে দিয়েছে তার মিডিয়ান হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে তার হচ্ছে যদি 12 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে এখানে কত হবে? M1 এর জায়গায় 12 বসালাম, আর M2 বের করবো। আর এটা 6 বাই 9, এটা কাটাকাটি করলাম 2, কোনাকুনি গুণ করলে M2 এর মান 18। তাহলে বড় ত্রিভুজটার মধ্যমার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 18 সেন্টিমিটার, অপশান বি। মানে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সদৃশকোণী দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয় তাদের মধ্যমার বর্গের স্কোয়ারের সঙ্গে সমান, বা উচ্চতার স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান, বা বাহুর স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান হবে। তারপরে ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার if the rate of compound interest for the first year is 4% and second year is 5%, then the compound interest on rupees 25,000 for 2 years is কত? মানে প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হার 4%, দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হার 5% যদি হয়, তাহলে 25,000 টাকার উপরে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো আমি 4% হারে 25,000 টাকার উপর প্রথম বের করবো। তাহলে 25,000 টাকা 4% মানে কত? 4×25 1,000 টাকা পাবো। দ্বিতীয় বছরে সুদের হারটা চেঞ্জ হয়ে গিয়ে 5% হলো। তাহলে 5% আগে কি পাবো? আগে 25,000 টাকায় 5% সুদ বের করবো। তাহলে 25,000 টাকায় 5% হচ্ছে 5×25 125, 1250 হলো সুদ। আর পরে আগের বছরে যে সুদ পেয়েছে সেটারও সুদ পাবো। তাহলে 1,000 টাকার 5% সুদ কত হবে? 1,000 টাকা 5% সুদ 50 টাকা। তাহলে এই যে 1,000, 1250 প্লাস 50 পেলাম, 3 টাকা যোগ করলে পাই 2300 হচ্ছে 25,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এটা কী করলাম? 4% হারে 25,000 টাকার সুদ হচ্ছে এক বছরে 1,000 টাকা। 5% হারে 25,000 টাকার এক বছরের সুদ 1250 টাকা। আর এই 50 হচ্ছে 1,000 টাকার সুদ, মানে আগের বছরে যে সুদটা পেয়েছিলাম তারও সুদ হবে, যোগ হবে। তারপর হচ্ছে A and B can do a piece of work in 10 days, B and C in 12 days, C and A in 15 days. Then that numbers of days taken by A, B and C together to finish the work are কত? মানে A আর B একটা কাজকে 10 দিনে করতে পারে, সেই কাজটাকে B আর C মিলে 12 দিনে করতে পারে, এবং C আর A মিললে করলে 15 দিনে শেষ করতে পারে। তাহলে তারা যদি A, B, C তিনজনা এবার একসঙ্গে কাজটা করতে চাই, তাহলে কত দিনে শেষ করতে পারবে? তো আমরা কি বের করব? আমাদের মেন কাজ হচ্ছে, শর্টকাট ট্রিক্স আমি বলছি, সেটা হচ্ছে একদিনের কাজ বের করব। একদিনের কাজ বের করব A, B ও C আর কী করে পাবো?
এখানে 1/2 ইন্টু 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, লসগু হবে 60, তাহলে 60 লসগু, 10কে 60 ভাগ করলে 6 পেলাম, 5 বারং 60 5 আর 4 বারং 60 4, উপরে যোগ করলে কত হবে 15, যদি এটা কাটলাম 4 পেলাম, 1/8 অংশ। তাহলে 1/8 অংশ কাজ একদিনে করছে 3 জন মিলে এ বি সি, তাহলে টোটাল কাজটা অর্থাৎ 1 অংশ কাজ করবে 8 দিনে, তাহলে অপশান বি। তাহলে এরকম প্রশ্ন যখন বলে দেবে এ বি বি সি সি এরকমভাবে 3 জন একসঙ্গে করতে গেলে হাফ ইন্টু এটাকে 1/, এরকম করে করবো। আচ্ছা, পাইপ A can fill a tank in 3 hours and pipe B can fill it in 4 hours if they are open at alternate hours, and if pipe A is open first, in how many hours will the tank filled? তো প্রশ্নে বলে দিয়েছে এ একটা পাইপ আছে, সে এ পাইপটা ট্যাঙ্কে 3 ঘন্টায় ভর্তি করতে পারে, বি পাইপটা সেই ট্যাঙ্কটাকে 4 ঘন্টায় ভর্তি করতে পারে। তারা যদি অল্টারনেট আওয়ার্সে খোলে অর্থাৎ এবং এ শুরু করে, মানে এ প্রথমে করবে 1 ঘন্টা, তারপরে ঘন্টা বি করবে, তারপরে ঘন্টা এ করবে, তারপরে ঘন্টা বি করবে, এইভাবে অল্টারনেট আওয়ার্সে করবে। তারা একসঙ্গে করবে না, অল্টারনেট, প্রথমে এ তারপরে বি তারপরে এ তারপরে বি, এভাবে। তাহলে এইভাবে যদি করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে, মানে কত ঘন্টায় শেষ হবে, মানে ট্যাঙ্কটা কত ঘন্টায় ভর্তি হবে। তো আমি এখানে মোট কাজ ধরে নিচ্ছি কত, এই যে 3 ঘন্টা আর 4 ঘন্টা বলে দিয়েছে, এ 3 ঘন্টায় ভর্তি করতে পারে, বি পাইপটা 4 ঘন্টায়, তো এ দুটো লসগু যদি নিয়ে নিই 3 আর 4 লসগু 12, তো 12 ইউনিট টোটাল কাজ ধরছি আমি। তাহলে এ যদি 3 ঘন্টায় 12 ইউনিট কাজ করছে, তাহলে 1 ঘন্টায় করবে কত, 12/3 4 ইউনিট, তাহলে এ 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করতে পারে, অর্থাৎ 4 ইউনিট জল ভরতে পারে। একই রকমভাবে বি 1 ঘন্টায় কত করবে, তাহলে 4 ঘন্টা যদি 12 ইউনিট কাজ করে, মোট কাজ 12, তাহলে 1 ঘন্টায় করবে 12/4 3 ইউনিট, তাহলে বি 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরতে পারে। এবার প্রথমে কে শুরু করবে, প্রথমে শুরু করবে এ, তাহলে এ প্রথম ঘন্টা যদি স্টার্ট করে দেয় 4 ইউনিট কাজ করে ফেলবে, তারপরে ঘন্টা কী করবে, এটা এ করবে, তারপরে বি করবে, তাহলে তারপরে বি যদি করে 3 ইউনিট কাজ করবে 1 ঘন্টায়, তাহলে যোগ করলে 2 ঘন্টায় 7 ইউনিট কাজ হয়ে গেল, মোট কাজ 12 ইউনিট, বাকি থাকবে কত 12 - 7 5 ইউনিট কাজ। মানে আমি একবার বলছি, এ বি এইভাবে চলছি। প্রথম ঘন্টায় 4 ইউনিট কাজ করবে, মানে 4 ইউনিট জল ভরবে এই পাইপটা, পরের ঘন্টায় এ বন্ধ হয়ে যাবে, বি স্টার্ট করবে, 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরতে পারলো, 4 আর 3 7 ইউনিট জল ভরা হয়ে গেল, টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। পরের ঘন্টা আবার এ স্টার্ট করবে, তাহলে 4 আর 3 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5 ইউনিট, তাহলে এবার আবারও এ 4 ইউনিট কাজ করবে, তাহলে টোটাল হয়ে গেল 4 আর 3 7 আর 4 11 ইউনিট কাজ হয়ে গেল 12 ইউনিটের মধ্যে। পরে থাকলো 1 ইউনিট কাজ, কত থাকলো 1 ইউনিট কাজ। এবার 1 ইউনিট কাজ পড়ে থাকবে, এবার শুরু করবে কে বি কিন্তু 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ইউনিট কাজ করবে কত 1 এর 3 ঘন্টায়, ঠিক আছে, কত ঘন্টায় 1 এর 3 ঘন্টায়। তাহলে মোট কত সময় লাগবে, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, মোট 3 ঘন্টা আর 1 এর 3 ঘন্টা, যদি যোগ করে দিই 3 × 1 = 3 চলে আসবে অ্যান্সার, ঠিক আছে, 3 × 1 = 3, তাহলে কত আসবে না 3 + 1 = 3, 3 × 1 = 3 ঘন্টা, এটা 3 × 1 = 3, এই যে কোনো একটা 3 হবে, ভুল হয়ে আছে, অপশান ডি। 6 years hence, মানে 6 বছর পরে, a man's age will be 3 times the age of his son, and 3 years ago he was 9 times as old as his son. The percentage age of the man is, a present age of the man is, 6 বছর পরে মানুষটার বয়স 3 গুণ হবে তার পুত্রের বয়সের, মানে মানুষটার যা বয়স তার পুত্রের বয়সের 9 গুণ হবে 6 বছর পরে, এবং 3 years ago মানে 3 বছর আগে মানে মানুষটা কত হবে, তার পুত্রের বয়সের 9 গুণ ছিল, ঠিক আছে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে আমরা ধরে নিচ্ছি 3 বছর আগে কত ছিল মানুষটার বয়স, 9 গুণ ছিল পুত্রের বয়সের, তাহলে পুত্র যদি x হয় বছর, তাহলে মানুষটার বয়স কত হবে 9x 3 বছর আগে, তাহলে 3 বছর আগে তাহলে 3 বছর আগে যে বয়সটা হবে বর্তমান বয়স কত হবে, তাহলে 3 যোগ করব, তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে 9x + 3, আর এদিকে x + 3, এটা প্রেজেন্ট এজ। এবার বলেছে 6 বছর পরে,
তাহলে 6 বছর পর আমরা আরও 6 যোগ করবো বর্তমান বয়সের সঙ্গে, তাহলে 3-এর সঙ্গে 6 যোগ করে 9 হলো, এটাও তাই 9 হলো। এটা হচ্ছে 6 বছর পরের বয়স। তাহলে এই যে অনুপাতটা কত বলে দিয়েছে, 6 বছর পরে অনুপাতটা কত হবে, 3 গুণ। 3 গুণ মানে 3:1, মানুষটার বয়স অনুপাত পুত্রের বয়স 3:1। তাহলে মানুষটার বয়স 9x + 9, নিচে হচ্ছে x + 9 সমান হচ্ছে 3/1, কোনাকুনি গুণ করলে 9x + 9 × 1 আর 3 × x + 9 অর্থাৎ 3x + 27। এটা এদিকে গেল, 6x হলো, 9টা দিকে আসলো, 27 - 9 18, x সমান 3। এবার বের করতে বলেছে পুত্রের বর্তমান বয়স। তো বর্তমানে ঘর এটা, পুত্রের বয়স হচ্ছে x + 3, এই মানুষটার বয়স বের করতে বলেছে। তো যেহেতু মানুষটার বয়স বের করতে বলেছে তাহলে x এর মান পেয়ে গেছে 3, তাহলে মানুষটার বর্তমান বয়স এটা 9 × 3 + 3, 3 × 27 + 3 30 অ্যান্সার, অপশান বি অ্যান্সার। 76 ladies can do a job in 33 days due to some reasons. Some ladies did not join the work and therefore it was completed in 44 days. The number of ladies who did not join the work. মানে বলতে চাইছে এখানে 76 জন মহিলা ছিল, একটা কাজ 33 দিনে করতে পারে। এবার কিছু রিজন, কিছু কারণবশত কিছু মহিলা কাজে জয়েন করে না, তার ফলে কী হয়, কাজটা দেরিতে শেষ হয়। তো কাজটা শেষ হয় কত দিনে, 44 দিনে। তাহলে কি বলছে না, কতজন লেডিস কাজে জয়েন করেনি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি একজন লেডিস কাজে জয়েন করেনি। তাহলে সমীকরণটা কীভাবে সাজাবো, প্রথম ক্ষেত্রে সাজাবো হচ্ছে মানুষ ইন্টু ওয়ার্ক, M1 T1 সমান M2 T2, M1 76 ইন্টু T2 হচ্ছে 81 হচ্ছে 33। আর একজন যদি জয়েন না করে তাহলে 76 থেকে x বাদ দিয়ে দেবো, তাহলে এতজন জয়েন করেছে, তাহলে 76 - x এতজন জয়েন করেছে, এটা কতদিন শেষ করেছে, 44 দিনে, 44। এবার ক্যালকুলেশন করবো, এটাকে 11 দিয়ে কাটলে 3 পাবো, এখানটা 11 দিয়ে কাটলে 4 পাবো, আবার 4 দিয়ে কাটবো, এটা 3 × 9 = 4 × 9 = 76, তাহলে 3 × 9 = 57 পেলাম। আর ডান দিকে 76 - x, তাহলে x এর মান হচ্ছে 76 - 57 অর্থাৎ 19। তাই 19 জন মহিলা জয়েন করেনি, তাহলে অপশান হচ্ছে ডি। তারপরে ইন এ জয়েন্ট বিজনেস রেশিও অফ দ্য ক্যাপিটালস অফ 3 friends was 1/2 = 1/3 = 1/4. After 4 months the first friend withdraw half of his capital and 8 months thereafter rupees 2024 was recorded as their total profit. What was the share of profit of the first friend? মানে একটা যৌথ ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসায় 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এটা। 4 মাস পরে প্রথম বন্ধু কী করছে, অর্ধেক টাকা তুলে নিচ্ছে, হ্যাঁ, এবং 8 মাস পরে তাদের যে মোট লাভ সেটা হচ্ছে এত টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু কত টাকা প্রফিট পেলো এটা বার করতে বলেছে। তাহলে 3টে বন্ধু রয়েছে, তো 3টে বন্ধুর যেহেতু ক্যাপিটাল অনুপাত এটা বলে দিয়েছে, তো এটাকে আমরা প্রথমে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনবো। কী করে আনবো, নিচের কী করবো, হরগুলো লসাগু 2, 3, 4 লসাগু 12, 12 দিয়ে উপরে সব গুণ করে দিলাম, তাহলে 12/2 = 6, 12/3 = 4, 12/4 = 3। এটা হচ্ছে তাদের কি, মূলধন অনুপাত। এবার আমরা জানি লাভ্যাংশ অনুপাত কী হয়, মূলধন ইন্টু সময়। তো প্রথম যে বন্ধু রয়েছে, প্রথম বন্ধু 4 মাসের জন্য 4 মাস পর টাকা তুলে নিচ্ছে, তাহলে 4 মাস ধরে কিন্তু 6 টাকায় খাটাচ্ছে। এটাকে যদি আমরা ধরে নিই মূলধন 6, 4 আর 3, তাহলে প্রথম বন্ধু 6 টাকা খাটিয়েছে 4 মাসের জন্য, তাহলে 6 × 4 প্লাস বাকি যে 8 মাস অর্ধেক তুলে নিয়েছে। এবার তাহলে 6 টাকার মধ্যে অর্ধেক তুলে নিলে 3 টাকা থাকবে, সেই 3 টাকা খাটাচ্ছে আরও বাকি 8 মাস, কারণ 1 বছরের হিসাব এটা। তাহলে কি বলছে এখানে, প্রথম বন্ধুর মূলধন 6 টাকা, তাহলে 6 টাকা নিয়ে ব্যবসা করলো, 4 মাস খাটলো, দিয়ে অর্ধেক টাকা তুলে নিল, তাহলে 6টা 3 হয়ে যাবে, 1 বছরের মধ্যে বাকি 8 মাস। এটা হচ্ছে এর হিসাব। আর বি আর সি এ কোনো হেরফের হয়নি, তাহলে বি হচ্ছে 4 টাকা যদি হয় তাহলে 1 বছরের জন্য 4 × 12 মাস, একই রকম ভাবে সিও তাই 3 টাকা 3 × 12। এবার এটাকে যোগ করলাম 48, তাহলে 12 দিয়ে কাটলে 4 × 48 = 4, 3। এবার বের করতে বলেছে যে প্রথম জন কত টাকা প্রফিট পেয়েছে, তো মোট প্রফিট হচ্ছে এটা ইন্টু কত হবে, প্রথম জন মানে 4 বাই যোগফল হচ্ছে 11। ক্যালকুলেশন যদি করে দিই আমি, 11 কে 11 থাকে 92, 8, 44, এটাকে যদি গুণ করে দিই 736 টাকা হচ্ছে প্রথম বন্ধুর প্রফিট, তাহলে অপশান সি। তারপরে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 3 years at 10%
when the interest is compound annually is rupees 155 the principal value is কত, মানে বলে দিয়েছে 3 বছরের জন্য বার্ষিক 10% সুদের হারে 3 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে বিয়োগফল 155 টাকা যদি হয় আসল কত। তো একটা ট্রিক্সের মাধ্যমে এখানে করিয়েছি, অত ব্যাখ্যায় যায়নি। ট্রিক্সটা কি, যখনই 3 বছরের জন্য এরকম দিয়ে দেবে যে পার্থক্যটা দেবে সেটাকে আমরা এমনভাবে ভেঙে নেব যে সাম প্লাস সাম মানে কীরকম 155 টাকা আমরা 150 প্লাস 5 করলাম, এমনভাবে ভাঙবো আগের পার্টটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। এবং মানে এরকম টাইপের যদি 100 এখানে 52 থাকতো তাহলে চেষ্টা করতাম 150 প্লাস 2 করার, কারণ শেষে শূন্য থাকলে সুবিধা, আর কিছুই না। এবং এটা 3 দিয়ে যাতে ভাগ যায় এরকমভাবে ভাঙতে হবে। তো এখানে 155 আছে, 155কে আমরা 150 প্লাস 5 করতে পারি, ঠিক আছে। আবার 150 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ জিনিসটা এরকম 3 × 50 প্লাস 5। আবার দেখতে পাচ্ছি 50 টাকা 10% সুদ 5 টাকায় হয়, তার মানে ঠিকই আছে ভাঙাটা। তাহলে এরকম যখন দিয়ে দেবে 155 শেষের সংখ্যাটা নেব 5 এবং আগের যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা 3 দিয়ে ভাগ যাবে অবশ্যই। তাহলে যে শেষের যে পার্টটা পেলাম সেইটা ইন্টু এখানে কত পার্সেন্ট বলেছে 10%, 10% মানে 1/10 অংশ। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 10/1 পাবো, সেটাকে 3 বার গুণ করে দেবো। 3 বছরের পার্থক্য 3 বার গুণ, ঠিক আছে। তাহলে 5 × 3 বার গুণ মানে 5 পরে 3টে শূন্য 5000 অ্যান্সার। যদি এটা 155 জায়গায় বললাম 152 এমন একটা সংখ্যা থাকতো, ঠিক আছে, যেমন 154 বললাম বা 151, তাহলে এটা এরকম প্রশ্নে যেরকম দেবে সেভাবে এরকম করার চেষ্টা করব, বা প্রশ্নের পার্সেন্টেজের উপর নির্ভর করে হবে সে ভাঙাটা, ঠিক আছে। এভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। তারপর হচ্ছে 92 প্রশ্ন হচ্ছে দ্য কারেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ 12 লক্ষ টাকা। ইফ দ্য পপুলেশন ইনক্রিজেস বাই 10% এভরি ইয়ার্স দেন দ্য পপুলেশন অফ দ্য টাউন আফটার 3 years উইল বি দিস। তো বর্তমান পপুলেশন একটা টাউনে কত ছিল, এইটা এই পরিমাণ, প্রতি বছর 10% হারে বাড়ছে। তাহলে প্রথম 10% হারে বাড়া মানে কত, এর সঙ্গে 3 বার কী গুণ করবো, 10% মানে হচ্ছে 110, নিচে 100, এটাকে 3 বার গুণ করব। তাহলে যদি ক্যালকুলেশন করি এটা চলে আসবে, কারণ এখানে 2টো শূন্য কাটলো 100 কেটে গেলো, এটার সঙ্গে এটা কাটলো, এখানে 2টো শূন্য এই 100 কেটে যাবে, আর একটা শূন্যটার সঙ্গে যাবে, গুণ করব, গুণ করে আসবে এটা, অপশান ডি। সিম্পল প্রশ্ন। 93 প্রশ্নটা একটু বোঝার আছে। ইফ এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 3 দেন দ্য ভ্যালু অফ দিস কত। তো এটাকে যদি আমরা স্কোয়ার তুলে দিই উল্টো দিকে স্কোয়ার রুট হয়ে যাবে, এটা পেলাম। এবার আমরা x³ প্লাস 1/x³ মানটা আগে বের করবো, কারণ এটা কাজে লাগবে। তো আমরা জানি কি হয় a³ প্লাস b³ ফর্মুলা, a প্লাস b দ্য হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো a প্লাস b দ্য হোল কিউবের মান হচ্ছে এটা √3 তার কিউব, আর এক্সেস কাটবে 3, আর এটা আমরা √3 বসালাম। আর একটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে √3 তার কিউব মানেই হচ্ছে 3√3, তাহলে 3√3 মাইনাস √3 0ই হবে। তাহলে আমরা কত পেলাম, x³ প্লাস 1/x³ এর মান 0 পেলাম। এবার এখান থেকে যদি আমরা গোনাগুনি গুণ করে দিলে x³ ইন্টু x³ x⁻6 প্লাস 1 = 0 পাবো। তো এই যে ভ্যালুটা পেলাম আমরা, এটা আমরা কাজে লাগাবো, এই রেজাল্টটা আমাদের মনে রাখা উচিত। তো এটা যদি কাজে লাগাই, কীভাবে কাজে লাগাচ্ছি দেখা যাক। এই যে এখানে এক্সপ্রেশনটা বলে দিয়েছে, আমরা x⁻2020 সঙ্গে যদি আমরা কত কমন নেব না, x⁻2014, কারণ বিয়োগ ভাল 6 কমন চলে আসবে, ঠিক আছে। একই রকমভাবে x⁻2021 সঙ্গে x⁻2015, আর x⁻2022 সঙ্গে x⁻2016, আর একটা আলাদা রাখবো। তো এইভাবে লিখেছি আমি, সাজিয়ে নিয়েছি। এবার এখান থেকে যদি কমন নিই x⁻2016, তাহলে এখানে পড়ে থাকবে x⁻6, এখানে 1। একই রকমভাবে এই দুটো থেকে যদি আমরা x⁻2015 কমন নিই, এখানে x⁻6 প্লাস 1। এখান থেকে x⁻2014 যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি x⁻2014 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে x⁻6, এখানে 1 হলো। এবার x⁻6 এর প্লাস 1 এর মান তো 0 না, তাহলে 0 0 0 আর 1, এটা অ্যান্সার 1। আলটিমেট ব্যাপার হচ্ছে যেটা বলার কথা, বলার মানে মেন ফ্যাক্ট, সেটা হচ্ছে যখন এরকম এক্সপ্রেশন দিয়ে দেবে বা এরকম এক্সপ্রেশন দিয়ে দেবে, যাই দেখ না কেন, এখানে আমরা গুনবো, কাউন্ট করবো, দিয়ে কাটতে কাটতে চলে যাব। 1 2 3 4 5 6 7, 7 যদি হয়, বিজোড় সংখ্যক যদি হয়, তাহলে অ্যান্সার হবে 1, আর জোড় সংখ্যক হলে 0 হবে। বোঝা গেল? আলটিমেট এইভাবে ভাবতে পারি, সব কেটে যাবে।
শুধু এটা পড়ে থাকবে, এটার সঙ্গে এরভাবে পড়ে থাকবে, বা এটার সঙ্গে x⁻20 সঙ্গে 14 কাটলো, এটার সঙ্গে কাটলো এটা, আর এটার সঙ্গে এটা কাটলো, 0 1 থাকবে অ্যান্সার। এবার ভাবা যেতে পারে। তারপর if 3 sin alpha plus 5 cos alpha equal to 5 then the value of this। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, আলফা মান যদি 0 ফুট করে দিই ডান দিকে 5 চলে আসবে, তাহলে কারণ সাইন 0 0 আর cos 0 1, তাহলে 5 × 1 5ই, তাহলে আলফা মান এখান থেকে আমরা 0 পাচ্ছি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 3 × cos 0 মাইনাস 5 সাইন 0, সাইন 0 মানটা 0, আর এটা তো 1 দাঁড়াবে, 3 স্কোয়ার 9 অ্যান্সার। তো অপশান এ। Out of 15 cows, 1/4 rupees 1800 was removed and a horse was taken if their average price is thereby increased by rupees 300, then the price of the horse। মানে এখানে বলতে চাইছে যে 15টা গরু আছে, টোটাল 15টা গরু আছে, এর মধ্যে কী হয়েছে, একটা গরু যার দাম হচ্ছে 1800 টাকা তাকে বের করে দেওয়া হলো, তাই সে টাকা বের করে তার জায়গায় আসছে একটা হর্স, ঘোড়া আসছে। এবার ঘোড়া আসার কারণে এই যে টোটাল যে আর কি মানে দাম ছিল, গড় যে ভ্যালু ছিল, দাম ছিল, সে দামটা 300 টাকা মাথা পিছু বেড়ে গেছে। তাহলে এখানে প্রথমে ছিল 15টা গরু, একটা গরু বেরিয়ে গিয়ে তার জায়গায় একটা ঘোড়া আসছে, কিন্তু সংখ্যাটা কিন্তু 15 থেকে গেল, কিন্তু গড় বাড়ছে মাথা পিছু 300 টাকা করে, 300 করে বাড়ছে, মানে এটা এক্সট্রা। তাহলে যে গরুটা বেরিয়ে গেল তার তো ছিল দাম 1800, সেটা তো পাবোই, প্লাস এক্সট্রা আরও 300 করে হচ্ছে মাথা পিছু। তাহলে একজনে 300, গড়ে যদি মাথা পিছু 300 করে বাড়ে, তাহলে 15টা গরু ছিল, 15টার সংখ্যা, তাহলে কত করে বাড়বে, 15 × 300, 15 × 300টা হচ্ছে এক্সট্রা, মানে 4500, আর 1800 তো পাবোই, বোঝা গেল। তাহলে টোটাল যোগ করলে 6300। মানে আরেকবার আমি রিপিট করছি, যে ঘোড়াটা আসলো সেই ঘোড়াটার দাম অত্যাধিক বেশি কারণে মাথা পিছু যে 15টা সংখ্যায় ছিল পশু, সেই 15টা পশুর প্রতিটা গড় 300 বেড়ে গেল। মানে কি 300 বেড়ে গেল মানে হচ্ছে 15 জনের 300 করে পাচ্ছে, একজনের 300 না, একজনের 300 মানে 15 জনের 300। তাহলে একজনের 300 হলে 15 জনের কত হবে, 15 × 300 4500, প্লাস 1800 যে বেরিয়ে গেল গরুটা, তারও দাম যোগ হবে। The production of scooters rose to 48,400 from 40,000 if the rate of growth is 10%, then the time required। মানে স্কুটারের দাম 40,000 থেকে 48,400 টাকা বেড়ে গেল, কত হারে বাড়ছে, 10% হারে, তাহলে কত সময় লাগবে। তো আমরা এটা যেহেতু বৃদ্ধির পরে এটা বাঁদিকে লিখলাম, সেটা হচ্ছে প্রাথমিক ইন্টু 10% মানে হচ্ছে 110/100 পাবো, তারপর টি মানে এটা কতবার গুণ হবে আর কি। তো এর নিচে এটা নিয়ে গেলাম, 0 0 কাটবে, 448 পাইছে স্কোয়ার, আর 420 স্কোয়ার করলাম। এবার এটাকে আবার যদি কাটাকাটি করি 11/10 পাবো, তার স্কোয়ার, তখন 11/10 সমান হয়ে গেল, তাহলে পাওয়ারও সমান টি এর মান 2। তাহলে 2 বছর পরে বা দুবার বৃদ্ধির ফলে এটা হবে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, 2 বছর পর হবে এটা। Two circles with radii r1 and r2 respectively touch each other externally. Let r be the radius of a circle that touches these two circles as well as a common tangent to the circles. Which of the following is true? তো এখানে দুটো বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ r1 আর r2, সেই দুটো বৃত্ত টাচ করছে একে অপরকে এক্সটার্নালি, অর্থাৎ বাইরের দিকে বহিঃস্পর্শ করছে। এবার আর একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ বড় হাতের আর, ক্যাপিটাল আর, ঠিক আছে, সেটা এই দুটো বৃত্তকে স্পর্শ করবে, তার সঙ্গে সঙ্গে এই দুটো বৃত্ত দিতে কমন ট্যানজেন্ট পাবো সেটাকেও স্পর্শ করবে। তো ছবিটা হচ্ছে এরকম টাইপের, এখানে দুটো বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তার মধ্যে একটা ছোট্ট বৃত্ত। এবার আমাদের একটা কনসেপ্ট এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বলতে কী বোঝাই, যেমন এই r1 আর r2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত পেলাম, তাই ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হচ্ছে ডিসি, মানে এই ডিসিটা দুটোরই ট্যানজেন্ট বলে কমন ট্যানজেন্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ওর ভ্যালুটা বের করা যায়, ডিসি লেন্থটা কীভাবে বের করা যায়, √4 ইন্টু এই দুটো বৃত্তের ব্যাসার্ধ গুণফল r1 r2, কারণ এই দুটো বৃত্ত দিয়ে তৈরি হচ্ছে ওটা। এবার একই রকমভাবে ডিটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কোন বৃত্তের, r1 বৃত্ত আর এই ছোটো বৃত্তটার, তাহলে এই ডি লেন্থ কত হবে, √4 ইন্টু r1 ইন্টু বড় হাতের আর। একই রকমভাবে ইসিটাও তাই,
√4 ছোটো হাতের আর ইন্টু R2। এবার কী করব না, ডিসি হচ্ছে ডি প্লাস ইসি, ভ্যালুগুলো বসানোর পরে √4 মানে 2 কমন নিয়ে কেটে যাবে। উভয় দিকে আমি ভাগ করবো √R1 R2 R3 দিয়ে, বড় হাতের আর দিয়ে। R1 R2 কেটে গেল 1/√, R1 এটা কাটবে 1/√1/R2, আর এখানে হচ্ছে R2 কাটবে 1/√R1, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান সি। তারপরে অমল ইনভেস্ট 1/4 of his capital at 8% per annum, 1/5 at 10% per annum and the remainder at 7% per annum. If his annual income is 6 to 8, then the capital is। তো একটা মানে অমল, হ্যাঁ, তার যে ক্যাপিটাল, তাদের মূলধন, তার মূলধন 1/4 ইনভেস্ট করেছে 8% হারে, 1/5 নিয়োগ করেছে, ইনভেস্ট করেছে 10% হারে, আর বাকি অংশটা 7% হারে বার্ষিক। তার বছরের শেষে ইনকাম হচ্ছে 628 টাকা হলে তার মূলধন কত ছিল। তো বাকি অংশ বলতে এখানে বাকি অংশ কীভাবে বের করবো, মোট অংশ 1 যদি হয় 1 থেকে 1/4 1/5 দুটোকে বিয়োগ করবো, দিয়ে যোগ করবো, মানে যোগ করে বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে, এটা লসগু হবে 20 লসগু, 4/5 9, 9/20 বিয়োগ করলে 11/20 হলো। এটা হচ্ছে বাকি অংশ। এবার আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল হচ্ছে 20x, x ধরলে হতো বা শুধু 20 ধরলেও হবে। কেন 20x ধরলাম, কারণ নিচে কাটাকাটিতে সুবিধা হবে, তাই আর কিছুই না। তো 20x, এবার এই 20x এর 1/4 প্রথমে ও 8% হারে ইনভেস্ট করছে, তা 20x এর 1/4 মানে হচ্ছে 20x বাই কত 4, তাহলে 5x হচ্ছে প্রথম ক্ষেত্রে মূলধন। এবার আমাদের ইনকাম, যেটা কীভাবে ইনকাম হয়, PRT বা 100 যদি শুদ্ধ বের করি, তাহলে PRT বাই 100, এখানে টি এর মান কত, এখানে 1 বছর অ্যানুয়ালি হিসাব করছি, তাহলে টি এর মান 1 হয়ে যাবে, তাহলে শুধু PR আর নিচে 100, ঠিক আছে। তাহলে এই প্রথম ক্ষেত্রে PR কত পেলাম, পেলাম 5x ইন্টু 8% হারে 8। একই রকমভাবে 1/5 20x এর, তাহলে 20x বাই 5 4x 4x ইন্টু 10, তাহলে 5x আর 4x 9x চলে গেল 20 মধ্যে, পরে থাকবে 11x 7% হারে, নিচে হচ্ছে সবগুলো 100। এবার লসাগু যদি 100 করি, 40 আর 77 157x বাই 100, এর ভালো হচ্ছে 628, কাটাকাটি যদি করে দিই 4, x এর মান 400 পেলাম। এবার টোটাল ক্যাপিটাল বের করতে বলেছে, টোটাল ক্যাপিটাল কত 20x ধরেছি, x এর মান 400, ক্যাপিটাল 20x 20 ইন্টু 400 8000 অ্যান্সার। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে the mean of a frequency distribution is 8.1 if summation fi xi equals to 132 plus 5k and summation fi equal to 20, then the value of k is কত। তো মিনের ফর্মুলা হচ্ছে সামেশন এফ এক্স আই বাই সামেশন এফ আই। তো মানগুলো পুরো বসছি, মিন মান হচ্ছে 8.1, সামেশন এফ আই এক্স আই হচ্ছে এটা বসালাম, আর নিচে সামেশন এফ আই হচ্ছে 20, কোনাকুনি গুণ যদি করে দিই 162 সমান হচ্ছে 132 প্লাস 5k। এবার কি করব, এটা বিয়োগ করে দিকে গেলে 30 হয়ে যাবে, 5k ইকুয়াল টু 30, k এর মান 3556, তো অ্যান্সার হচ্ছে ডি। তারপরে এ ম্যানুফ্যাকচারার মার্কড অ্যান আর্টিকেল অ্যাট ₹120 and sold it allowing 50% discount. If his profit was 20%, then the prime cost of the article is কত। তাহলে একটা ম্যানুফ্যাকচারার একটা দ্রব্যের ধার্য মূল্য 120 টাকা রেখেছে, দিয়ে সেটাকে 15% ছাড় দিয়ে বিক্রি করছে, তাও তার 20% লাভ হচ্ছে, তাহলে তার সেই দ্রব্যটা মানে তৈরি করতে কত টাকা খরচ পড়েছিল বা কস্ট প্রাইস কত। তো আমাদেরকে প্রথমে ধার্য মূল্য থেকে কী করে বিক্রয় মূল্য পাই, 100 কোটি ধার্য মূল্য ইন্টু 15% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 85% থাকছে, তাহলে 100 কোটি ইন্টু 85/100, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কী করে পাই, না বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 20% লাভ করেছে বিক্রি করে, তাই 100/120 ক্যালকুলেশন যদি করি 120 কাটবে, 100 কাটলাম 85 টাকা হচ্ছে ক্রয় মূল্য, অপশান কত 85। তো এই গেল, শেষ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন লাগছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।